আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফারিয়া শারমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। ঢাকা সহ সারা দেশে সংঘর্ষে আহত হয়েছে অর্ধ শতাধিক শিক্ষার্থী, আর পুলিশ আটক করেছে শতাধিক শিক্ষার্থীকে। খুলনা ও রাজশাহীতে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে এভাবেই প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে যায় আরেক শিক্ষার্থী। সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় বেলা 12:15টায় এমন দৃশ্য দেখা যায়। বিচ্ছিন্নভাবে 7-8 জন শিক্ষার্থীকে 15 মিনিটের মধ্যেই আটক করে পুলিশ। তখনও শুরু হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি। সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীও শিক্ষার্থী আটকের বিরোধিতা করে পুলিশের গাড়ি আটকে দেয়। কোর্টের ভেতর থেকে কর্মসূচির সমর্থনে একটি মিছিল মাজার গেট এলাকায় আসলে পুলিশ ফটক আটকে দেয়। এ সময় নানা স্লোগান দেয় মিছিলকারীরা। কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা দিয়ে মাজার গেট যেতে চাইলে পুলিশ বাধা দেয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সাথে যোগ দেয়। পরে শিশু একাডেমির সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেয় তারা। আমি ছাড়বো না, আপনারা চলে যান স্যার। আমরা পারি না এটা। আপনারা যেহেতু আমাকে ট্রাস্ট করতেছেন না স্যার। ট্রাস্ট করতেছি। আপনারা চলে যান, ওদের একদম চলে যান। আমি বসে বি রিল্যাক্স। শিক্ষক শিক্ষার্থী ও আইনজীবীদের বাধার মুখে 2 আটক ছাত্রকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। পরে বিচ্ছিন্নভাবে জড়ো হয়ে শিক্ষার্থীরা মাজার গেটে মিছিল ও সমাবেশ করে। খুলনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শিববাড়ি মোড়ে মিছিল নিয়ে জড়ো হলে পুলিশি বাধায় সংঘর্ষ শুরু হয়। রণক্ষেত্রে পরিণত হয় খুলনার বিভিন্ন এলাকা। সিলেটে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সুবিদ বাজারে বাধা দেয় পুলিশ। বাধা ডিঙিয়ে শিক্ষার্থীরা অগ্রসর হলে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পুলিশ। হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে চট্টগ্রামে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আদালত চত্বরে অবস্থান নিলে তাদের সাথে যোগ দেয় আইনজীবীরা। এতগুলো বাচ্চা মারা গেল, এটা আসলে মেনে নেওয়ার মতো না। মানে যাদের বাচ্চা গেছে, যাদের সন্তান হারাইছে, তারাই বুঝবে যে কষ্টটা কি। যে বাচ্চাগুলোকে এইভাবে গুলির মুখে ছেড়ে দিয়ে তো আমরা ঘরে বসে থাকতে পারি না। আমাদের তো বিবেক আছে। আমার বাচ্চাটা যদি বেঁচেই না থাকে, আমি মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, বিটিভি বলেন, এগুলো তো আমি কি করব। রাজশাহীতে 6 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। কোনো কারণ ছাড়া আমাকে যদি গ্রেফতার করা হয়, সেখানে আমার কিছু বলার নাই। বরিশাল সদর রোডে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় অন্তত 20 জনকে আটক করে পুলিশ। নারী শিক্ষার্থীদেরকেও পুলিশ ছাড় দেয়নি, পিটিয়ে তাদেরকে রাস্তায় শুয়ে ফেলেছে। অনেক নারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে পঞ্চগড়ে। মহাসড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনে পুলিশ আটকে দিলে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। এছাড়াও দেশের বেশিরভাগ জেলায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। আশিকুল আলম, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্থাপনা ধ্বংস ও হত্যাকাণ্ডের ঘটনা জাতিসংঘ সহ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত প্রাণ কেন ছড়ল তা জানতে চান বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাতের মূল উদ্দেশ্য আগুন সন্ত্রাসের মাধ্যমে অর্থনীতি ধ্বংস ও বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করা। জানাচ্ছেন আতিকা রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ সময় বলেন, সাম্প্রতিক সহিংসতায় দেশের উন্নয়নের ধারক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। অবকাঠামো আবার নির্মাণ করা গেলেও এতগুলো প্রাণ আর ফিরে পাওয়া যাবে না। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। যেখান থেকে মানুষ সেবা পায়, প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশা। কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। প্রধানমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের বিচার ব্যবস্থার পাশাপাশি সরকারের ঘটনার তদন্ত করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেবে। জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আরও 2 জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি। আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। একটা ঘটনা ঘটিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক বিপণনে অবদান রাখায় 22 জনকে জাতীয় মৎস্য পদক ও সরকার নিবন্ধিত জেলেদের স্মার্ট কার্ড তুলে দেন শেখ হাসিনা। আতিকা রহমান, RTV, ঢাকা। সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা একে অপরের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সভা শেষ না করেই বের হয়ে যান ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। এর আগে বেলা 11টার দিকে মতবিনিময় সভায় উপস্থিত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। তার বক্তব্যের 10 মিনিটের মাথায় হট্টগোল শুরু হয়। শুরুতে সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন সাবেক ছাত্রলীগ নেতারা। পরে সাংবাদিকরা কেন এখানে, সাবেক নেতাদের এমন প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনের মাঝেই সম্মেলন বয়কট করে চলে যান সাংবাদিকরা। এরপরেই আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল রাজ্জাক মতবিনিময় সভায় এলে অনেকেই হইহুল্লোড় করে ওঠেন। রাজ্জাকের ছেলে সরকারের বিরুদ্ধে পোস্ট দেয় এমন অভিযোগ করেন সাবেক নেতারা। এক পর্যায়ে হট্টগোল ও ভুয়া ভুয়া স্লোগানে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের সাধারণ সম্পাদক। এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন তিনি। বিপুল দেবরায়, RTV, ঢাকা। গণবিচ্ছিন্ন সরকার আইন, সংবিধান, গণতান্ত্রিক রীতিনীতি ও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জনরোষ থেকে নিজেদের রক্ষা করতে যা ইচ্ছা তাই করছে। গণবিচ্ছিন্ন সরকার আজ ইতিহাসের নির্মম ও বর্বর হামলা, গণহত্যা চালিয়ে গণশত্রুকে পরিণত করেছে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিজেরা আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ যুবলীগের ক্যাডার দিয়ে গণহত্যা নৈরাজ্য চালিয়ে নির্লজ্জ শোকের নামে মায়াকান্না করল প্রতিবাদী শিক্ষার্থীরা ও আপামর জনসাধারণ তা প্রত্যাখ্যান করে ঐক্য জানান দিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আটক শিক্ষার্থী ও তাদের অভিভাবক, বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী এবং নিরীহ জনসাধারণের নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিতিশীলতার কারণে দেশ বহুমুখী সংকটে পড়েছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে নিরপেক্ষতার নামে এখন চুপ থাকার সময় নয়। জামায়াত শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে সভায় এসব কথা বলা হয়। সভায় সংগঠনের সভাপতি কাজী খলিকুজ্জামান আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ অনেকে বক্তব্য দেন। সাধারণ শিক্ষার্থী হত্যা, নির্যাতনের প্রতিবাদে ও সরকার পতনের এক দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় পণ্ডু হয়ে গেছে। রাজধানীর পুরানা পল্টন মোড়ে পুলিশ উপস্থিতি থাকায় বিজয়নগর উপস্থিত হয়ে নেতারা বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ছাত্র আন্দোলন যেভাবে দমন করা হয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। আগের মতো নিজেরা ধ্বংসযজ্ঞ চালিয়ে সরকার আন্দোলনকে ধ্বংস করতে চায় বলেও অভিযোগ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা যে হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করছে তার 87 থেকে 90% কোনো রাজনৈতিক পরিচয় নেই। কাজেই এই রাজনৈতিক পরিচয়হীন শিক্ষার্থীদের গ্রেফতার করছেন, আর অন্যদিকে বলছেন জামাত শিবির এটা করেছে। যাদের হাতে ছাত্র তরুণ শিশুদের রক্তে রঞ্জিত, ইতিমধ্যেই দেশের মানুষ ছাত্র তরুণরা সরকারকে তারা গুড বাই তারা জানিয়ে দিয়েছেন। সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, শিক্ষার্থীদের দমন নিপীড়ন করে সরকার নিজেই দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। জনগণকে দমিয়ে রাখার চেষ্টা কখনো সফল হবে না। দেশে যে প্রতিরক্ষা বাহিনী, এগুলো রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রকে রক্ষা করবে, রাষ্ট্রের জনগণকে রক্ষা করবে, জনগণের অধিকারকে রক্ষা করবে। সেখানে তার সরকারকে রক্ষা করার জন্য যেভাবে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে তারা ব্যবহার করেছে এই সমস্ত নৈর জনগণের উপরে গুলি বর্ষণ করার জন্য, মানুষকে দমন করে ক্ষমতায় থাকা, এটা কোনো সভ্য সমাজের কোনো নীতি হতে পারে না। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত আসলে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হবে। সন্ধ্যায় সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। এর আগে আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন সংক্রান্ত কাগজপত্র পাঠানো হয়। কোটার সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও ছাত্র শিবিরে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গেল সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় জোটের শীর্ষ নেতারা। এটা প্রক্রিয়াধীন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এগুলি সবগুলি নিয়ে কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিই। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে, এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলোর মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্ত। ভুল স্বীকার করায় সার্বিক বিষয় বিবেচনা করে ও আগামীর জন্য সতর্ক করে ফেসবুক খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেন, বাংলাদেশে ব্যবসা করতে হলে দেশের সংবিধান, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি সম্মান রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে। সকালে ফেসবুক ও টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়ে ব্যাপক নাশকতা ও ধ্বংসযজ্ঞ। পুড়িয়ে দেয়া হয় সরকারি ও বেসরকারি বেশ কিছু স্থাপনা। যারা সদস্যবৃন্দ আছেন, এসব ঘটনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে দায়ী করে দীর্ঘ 14 দিন ফেসবুক বন্ধ রাখে আইসিটি বিভাগ। ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে জবাব চায় মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে সশরীরে টিকটক, অনলাইনে ফেসবুক ও ইমেলের মাধ্যমে চিঠির জবাব দিয়েছে বহুজাতিক কোম্পানিগুলো। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীর জন্য সতর্ক করে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালু করেছে আইসিটি মন্ত্রণালয়। প্রো আওয়ামী লীগ, প্রো লিবারেশন, প্রো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগোরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো? তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল, বিশেষ করে 14, 15 থেকে 23, 24 পর্যন্ত, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনে তারা চেষ্টা করবে তাদের রিসোর্স আরো বাড়ানোর, এটাকে স্কেল আপ করার। বিভিন্ন সাইবার অ্যাক্টিভিটিসদের সাম্প্রতিক ফেসবুক পোস্ট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানগুলোর কাছে বৈষম্যমূলক আচরণ প্রত্যাশা করে না বাংলাদেশ। পিনাকি ভট্টাচার্য, জাহিদ এফ সর্দার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। আমরা এদের লিস্ট সহ আমরা দিয়েছি এবং তাদের কন্টেন্ট সহ দিয়েছি, যেন পরে তারা অস্বীকার করতে না পারে। এ সময় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো ফেসবুককে ভুল পথে পরিচালিত করছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। বিভিন্ন ধরনের ফেক আইডি ইউজ করেছে, অ্যাকাউন্ট ইউজ করেছে এবং সেভাবে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো আমরা তুলে ধরেছি। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা। দেশের 12টি সিটি কর্পোরেশনে নরসিংদী পৌর এলাকা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী 4 আগস্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের অধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় সব লার্নিং সেন্টারের পাঠদান শুরু হবে। তবে কারফিউর সময় অনুযায়ী শিখন সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে। অবশেষে স্বেচ্ছায় অবসরে গেলেন ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। এর আগে স্বেচ্ছায় অবসরে যেতে অর্থ মন্ত্রণালয়ে বরাবর আবেদন করেন এই কর্মকর্তা। আজ তার আবেদন মঞ্জুর করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরিকালের 25 বছর পূর্ণ হওয়ায় মতিউরের আবেদনের প্রেক্ষিতে আগামী 29 আগস্ট 2024 থেকে সরকারি চাকরি হতে তাকে অবসর প্রদান করা হলো। এই সময় অবসরজনিত আর্থিক সুবিধা পাবেন না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সন্তানের 15 লাখ টাকার ছাগল কেনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। সর্বশেষ বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি করে NBR। সেখান থেকে অবসরে গেলেন আলোচিত এই কর্মকর্তা। দু 2024-25 অর্থ বছরে 6,760.74 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি। 1,399 কোটি 18 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি। দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে আগামী অর্থ বছরের জন্য বাজেট তুলে ধরেন DSCC মেয়র। জলাবদ্ধতা নিরসন, অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার পাশাপাশি নগর সেবায় কর্পোরেশন আন্তরিক ভূমিকা রাখতে চায় বলেও জানান মেয়র। অতিরঞ্জিত, অপচয়, অবহেলা, গাফিলতি এই বিষয়গুলোকে আমরা রোধ করে আমরা আমাদের পরিচালন ব্যয়, আমাদের নির্ধারিত খাতসমূহে নির্ধারিত ব্যয় প্রাক্কলনের অধীনেই আমরা রাখতে সক্ষম হচ্ছি। এটাও সুশাসনের একটি উদাহরণ, একটি প্রমাণ।
স্বাভাবিক হয়ে আসছে সারা দেশের পরিস্থিতি। আজ আগের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে অফিস কার্যক্রম। ১৬ ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে চট্টগ্রামে। ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে খুলনায়। অভ্যন্তরীণ রুটে যান চলাচলের পাশাপাশি চলছে দূরপাল্লার যানবাহন। স্বাভাবিক সূচিতে ফিরেছে অফিস আদালতের কার্যক্রম। বরিশালে আইন শৃঙ্খলা বাহিনীর টহলের মাঝেই বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। এছাড়া রাজশাহী, রংপুর, সিলেটে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। মেহেরপুরে দূরপাল্লা ও আন্তঃজেলার বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। কার্যক্রম চলছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানেও। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে আবাসস্থলে গুপ্ত হত্যার শিকার হন তিনি। এদিকে এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। তবে ইসরায়েলি সরকার এখনও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানে এক হামলায় ইসমাইল হানিয়া নিহত হন বলে নিশ্চিত করেছে হামাস। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও হামাসের এই শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য বুধবার এক প্রতিবেদনে জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানে এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। একটি বিবৃতিতে ইসলামপন্থী এই গোষ্ঠীটি হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের নিজের আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। হামলার কারণটি তদন্তাধীন এবং শীঘ্রই ঘোষণা করা হবে। রাকিব হাসান, RTV। ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 151 জনে পৌঁছেছে। কয়েক ঘন্টা টানা ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই ভূমিধসে আহত হয়েছে আরও প্রায় 200 মানুষ। এক প্রতিবেদনে তথ্য জানায় রয়টার্স। আরও শতাধিক মানুষ এখনও আটকা পড়ে আছে বলে মনে করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে। এই অবস্থায় ভারতের এই রাজ্যে আরও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যটির বেশ কিছু জেলার রেড অ্যালার্টও জারি করা হয়েছে। এবার খেলার খবর। অলিম্পিক আর্চারিতেও বাংলাদেশকে হতাশ করল প্যারিস অলিম্পিক। রিকার্ভ একক ইভেন্টে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন সাগর ইসলাম। 6-0 সেট পয়েন্টে লাল সবুজের প্রতিনিধিকে হারিয়েছেন ইতালির মাউরো নেসপোলি। প্রথম সেট 27-30, দ্বিতীয় সেট 26-27 ও তৃতীয় সেট 25-28 পয়েন্টে সরাসরি হারেন সাগর ইসলাম। এদিকে বহুল আলোচিত ট্রায়াথলনে স্বর্ণপদক জিতেছেন গ্রেট ব্রিটেনের অ্যালেক্সি। সিন নদীর দূষণে কয়েকদিন পেছানোর পর আজ হয় ট্রায়াথলনের চূড়ান্ত লড়াই। সেই ধাপে দারুণ দৌড়ের মাধ্যমে ব্রিটেনকে আসরের 6ষ্ঠ স্বর্ণ এনে দেন নিউজিল্যান্ডের হেইডার ওল্ডিকে পেছনে ফেলে 1 ঘন্টা 43 মিনিট 33 সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন অ্যালেক্সি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।